আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য সমূহ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের 3 নম্বর ক্লাস করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, দেখো আজকে পার্ট 3 থাকছে দ্বিতীয় সেমিস্টার। আগের ক্লাসগুলোয় আমরা আলোচনা করেছিলাম অধিকার কি, তারপরে হচ্ছে মৌলিক অধিকার কি, এগুলোর পার্থক্য। এছাড়া পার্টিকুলার আমরা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিয়ে একটা ক্লাস করেছিলাম। ঠিক আছে, টোটাল 2খানা ক্লাস হয়েছে আগে। যারা ওই ক্লাসগুলো দেখোনি দেখে নিতে পারো। ওকে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা প্লেলিস্ট করা রয়েছে, যে কোনো এক জায়গা থেকে দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করি, তাই না? আজকে আমরা প্রথমেই আলোচনা করব নির্দেশমূলক নীতিটা কি জিনিস, তারপরে এই নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কি, এর বৈশিষ্ট্য কি, ক্লিয়ার। তারপরে এই যে আমাদের ভারতীয় সংবিধানে যে সমস্ত নির্দেশমূলক নীতির কথা বলা রয়েছে সেগুলো কি কি সেগুলো দেখব। তারপরে এই আমাদের ভারত সরকার কি কি কাজ করছে এই নির্দেশমূলক নীতিগুলোকে বাস্তবে রূপদান করার জন্য। ওকে, তারপরে এই নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য কেন সংবিধানে রাখা হলো। ওকে, তারপরে সর্বশেষে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য দেখব। ওকে, প্রথমেই আমরা দেখে নিই নির্দেশমূলক নীতি কি জিনিস। দেখো, এক কথায় এই যে নির্দেশমূলক নীতি, তাই না, আর এর পুরো কথাটা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। ঠিক আছে, এখন এই কথা থেকে তুমি কি বুঝছো? যে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্দেশ, তাই না? আমরা বলতে পারি এই নির্দেশমূলক নীতি এমন কি একটা অধিকার বা এমন কিছু নির্দেশ যেটা সংবিধান সভা দিয়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি সংবিধান দিচ্ছে রাষ্ট্রের সরকারকে, যে বলছে তুমি এই এই নিয়ম অনুযায়ী বা এই এই নীতিগুলো মেনে চলো, রাষ্ট্রকে পরিচালনা করো। বোঝা গেল? এই নির্দেশমূলক নীতিকে আমরা আরো একভাবে বলতে পারি, সেটা হচ্ছে এই নির্দেশমূলক নীতি এক ধরনের অধিকার, কিন্তু এই অধিকারটা মৌলিক অধিকারের মতো ঠিক নয়। যদি মৌলিক অধিকারের মতো হতো তাহলে মৌলিক অধিকারের চ্যাপ্টারেই দিয়ে দিতে পারতো, তাই না? পার্ট 3-তে দিয়ে দিতে পারতো, পার্ট 4-এ আর দিতে হতো না, তাই না? এই মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য কি? দেখো, মৌলিক অধিকার একেবারে অপরিহার্য, তাই না? একটা ব্যক্তির বিকাশের ক্ষেত্রে মৌলিক অধিকার একেবারে অপরিহার্য, কিন্তু নির্দেশমূলক নীতি এমন কিছু অধিকার বা এমন কিছু নির্দেশ যেগুলো অপরিহার্য নয়। আমাদের প্ল্যান থাকে না যে আমরা এই এই জিনিসগুলো করব। তুমি একটা বাড়ি করছো, ঠিক আছে, সেই বাড়িতে তুমি ভাবছো যে আমি রং করব, এখানে এই ডিজাইন করব, এই এই জিনিসগুলো আমি ঘরে রাখবো, তাই না? এটা তোমার কি একেবারে ভবিষ্যতের চিন্তা ভাবনা। কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে তোমার কি দরকার ছিল? যে একটা দেওয়াল তোলা, 4টে দেওয়াল তোলা, তাই না? পুরো ঘরে একখানা মিনিমাম ঘর বানানো, বাথরুম বানানো, এই টাইপের কিছু, তাই না? ওই যে ইনিশিয়াল পিরিয়ডে যেগুলো দরকার ছিল সেটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে রেখেছে সেই সমস্ত অধিকার। আর কিছু জিনিস যে ভবিষ্যতে নাগরিকদেরকে দেয়া হবে এবং সেগুলো দেওয়ার জন্য সংবিধান কাকে নির্দেশ জারি করছে? সরকারকে, যে তুমি এইভাবে অ্যাপ্লাই করো, পরবর্তীতে যে সমস্ত আইনগুলো নিয়ে আসবে এই নির্দেশমূলক নীতির ওপরে ভিত্তি করে নিয়ে এসো। ওকে, ক্লিয়ার হচ্ছে কথাটা? আশা করি বোঝাতে পারলাম যে নির্দেশমূলক নীতিটা কি জিনিস, তাই না? আবার আমরা আরও একবার বলে দিই, এক ধরনের নির্দেশ বা এমন কিছু অধিকার যেটা ভবিষ্যতের পরিকল্পনা বা রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের উন্নতি ঘটানোর জন্য দরকার। ওকে, নেক্সট দেখো, এই নির্দেশমূলক নীতি আমাদের ভারতের সংবিধানের পার্ট 4-এ রয়েছে। এই দেখো পার্ট 4, ওকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ক্লিয়ার। এবং এই পার্ট 4-এর 34 থেকে 51 নম্বর ধারায় দেয়া রয়েছে। এবং আমাদের এই যে ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি রয়েছে, সেই ডিপিএসপির ধারণাটা নেওয়া হয়েছে মূলত আয়ারল্যান্ড বা আইরিশ সংবিধান থেকে। এবং এই যে আয়ারল্যান্ডের সংবিধানে গ্রহণ করা হয়েছিল স্প্যানিশ সংবিধান থেকে, অর্থাৎ স্পেনের সংবিধান থেকে। ঠিক আছে, অর্থাৎ এই যে আয়ারল্যান্ড, তারা যখন সংবিধান তৈরি করে তারা এই ডিপিএসপির ধারণা নেয় স্পেনের সংবিধান থেকে, আর আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই ধারণাটা নিয়েছি। ক্লিয়ার হলো? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এই যে আমরা আবারও বলি যে এটা হচ্ছে সেই আমাদের সংবিধানের পেজ, পার্ট 4-এর যে পেজটা, সেই পেজ, এটা হচ্ছে মূল সংবিধানের। ঠিক আছে, নেক্সট আসছে এর উদ্দেশ্য কি। আমাদের এটা দেখতে হবে যে এই নির্দেশমূলক নীতির উদ্দেশ্য অ্যাকচুয়ালি কি। এর উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা সমাজতান্ত্রিক, কল্যাণমূলক ও ন্যায়সঙ্গত রাষ্ট্রে পরিণত করা, যেখানে অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা হবে।
আমরা বলতে পারি যে দেখো, মৌলিক অধিকারে কিন্তু অর্থনৈতিক অধিকারের কথা বলা হয়নি, তাই না? কিন্তু এই যে ডিপিএসপিতে দেয়া হয়েছে যে তোমরা ভবিষ্যতে নাগরিকদের মধ্যে যাতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় সেই ব্যবস্থা একটু করে দিও। যখন সংবিধান তৈরি করা হয়েছিল তখন তো অতটা সময় ছিল না। দেখো, সংবিধান কবে শেষ হলো? 1949-এর দিকে, শেষের দিকে শেষ হয়েছিল লেখা, তাই না? ওই যে নভেম্বর মাসে, তাই তো? এখন এখানে দেখো, এবং কার্যকর হয় 1950-এর 26শে জানুয়ারি, তাই তো? আর 1951-তে প্রথম নির্বাচন করার কথা ছিল। আর এই যে বিভিন্ন বিষয় নিয়ে যদি আমরা তখন ভাবতাম যে আরো মৌলিক অধিকারের মধ্যে আরো কিছু যোগ করো, বা এই যে ডিপিএসপির মধ্যে যেই জিনিসগুলো দেয়া রয়েছে সেইগুলোও যদি যোগ করতে যেতাম মৌলিক অধিকারের মধ্যে, আমাদের আরো অনেক সময় লেগে যেত। অত সময় ছিল না। তো তখন সংবিধান সভার যারা সদস্য ছিল তারা ঠিক করলো যে আমরা একটা চ্যাপ্টারে এরকম কিছু অ্যাড করে দিই যে ভবিষ্যতের একটা পথ দেখিয়ে দিই যে এই পথ অনুযায়ী তুমি চলবে। ক্লিয়ার? তো সেই জন্যই তারা এরকম একটা পথ দেখিয়ে দিল, যার নাম দিল নির্দেশমূলক নীতি। ক্লিয়ার? এই যে নির্দেশমূলক নীতি রয়েছে, এর বিভিন্ন কাজ রয়েছে যেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, উদ্দেশ্য কি? একটা কল্যাণমূলক, একটা উন্নয়নশীল, ঠিক আছে, জনকল্যাণমূলক, যেখানে রাষ্ট্র বা সরকার সর্বদা জনগণের কথা ভাববে, এইরকম একটা রাষ্ট্র গঠন করার জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে। ইনিশিয়াল পিরিয়ডে ভাঙা অবস্থায় যখন দেশ একেবারে জড়োথর হয়ে পড়ে রয়েছে, তখন আগে তাদের কাজ কি ছিল? আগে এটাকে দাঁড় করাও, তারপরে একে উন্নত দেশে পরিণত করো, তাই না? তখন আমরা সরাসরি উন্নত দেশে পরিণত করতে পারতাম না, কোনো জিনিসই সম্ভব নয়। তোমরা নর্মাল যদি হাতের লেখা প্রথম প্রথম যখন শেখো, ইনিশিয়াল পিরিয়ডে আমাদের কি প্রথম দিনই কি ভালো হয়? একদম না। আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়, তাই তো? সেম জিনিস এখানেও, তারাও এই কনসেপ্টটা নিয়েছিল যে আমাদের ধীরে ধীরে ভালো করতে হবে, এবং ভবিষ্যতে যে বিভিন্ন সরকার আসবে তারা যাতে এই ডিপিএসপির ওপরে নির্ভর করে একটু তাদের আগিয়ে নিয়ে যায় শাসন ব্যবস্থা। ওকে, এই ডিপিএসপির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? দেখো, এর প্রথমেই বৈশিষ্ট্য দেখে নিই। যে প্রথম কথা বলছে, এই ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। অর্থাৎ দেখো, মৌলিক অধিকারের ক্ষেত্রে আমাদের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, আমরা আদালতের কাছে বিচার চাইতে পারি, তাই না? কিন্তু এই যে নির্দেশমূলক নীতি রয়েছে, এই নির্দেশমূলক নীতি যদি সরকার মেনে না চলে, আমরা আদালতের কাছে যেতে পারবো না। অর্থাৎ আদালত আমাদেরকে বিচার দেবে না সেক্ষেত্রে। কেন দেবে না? ওগুলো তো ভবিষ্যতের পরিকল্পনা, এমন নয় ওই অধিকারগুলোকে তোমাকে দিয়ে দিয়েছে বা ওই অধিকারের আইন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যদি কোনো আইন নির্দেশমূলক নীতিতে যে সমস্ত নীতির কথা উল্লেখ রয়েছে সেই নীতি অনুযায়ী কোনো আইন পাশ হয়ে গেছে, আইন পাশ করে দিয়েছে, তখন যদি সেই আইনটা সরকার না মানে, তখন আমরা বিচার পাবো। কিন্তু নির্দেশমূলক নীতিতে বলেছে এইভাবে চলবা, যদি না মানে সরকার, তাহলে আমরা বিচার পাবো না। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, তোমার বাড়িতে এরকম বলেছে যে তুই পড়াশোনা এইভাবে পড়বি, হ্যাঁ, তোকে অনেক বড় হতে হবে, এরকম একটা ভিশন দিয়ে দিয়েছে। তোমার বাড়ির লোক স্বপ্ন দেখছে, এইদিকে তুমি তো পড়াশোনা করছো না। এখন তুমি যখন পড়াশোনা করছো না, তখন তোমার বাবা মা জানতে পারলো, একটু কষ্ট পাবে, কিন্তু তোমাকে বা ইনিশিয়াল পেতে মারধরও করবে, ওটা বাবা মা বলে। কিন্তু লোকে কি খারাপ বলতে পারবে যে না, ও কথা শোনেনি তাই জন্য ও খারাপ, ওকে শাস্তি দাও, ওকে বাড়ি থেকে বার করে দাও, তাই না? কিন্তু এমন কিছু বাড়ি থেকে নির্দেশ দিয়েছে, তুই পালিয়ে বিয়ে করবি না, পালিয়ে বিয়ে করলে বাড়ি থেকে বার করে দেবো, এরকম একটা ব্যাপার। তুমি পালিয়ে বিয়ে করলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবে, সত্যিই বার করে দেবে, বাড়িতে রাখবে না হয়তো। বোঝা যাচ্ছে কথাগুলো? মানে কি, ওইটার উপরে বেশি গুরুত্ব দিয়েছে, যেটা তুমি ভঙ্গ করতে পারবে না, তোমার বাড়ির নীতি ওটা। কিন্তু এমন কিছু গাইডলাইন বলেছে যাতে তোমার উন্নতি ঘটে, সেগুলো যদি তুমি নাও মানো, বাড়ির লোক কেউ কিছু বলবে না, মানলে ভালো লাগতো, এরকম একটা ব্যাপার। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট বলছে নির্দেশ দানের একটি হাতিয়ার। এই যে নির্দেশমূলক নীতি রয়েছে, এটাকে বলা হচ্ছে নির্দেশ দানের একটা হাতিয়ার। কারণ এখানে যে সমস্ত নীতির কথা উল্লেখ রয়েছে, এগুলো একরকম বলতে পারো সংবিধান সরকারকে নির্দেশ দিচ্ছে, তুমি পরবর্তীতে যখন আইন তৈরি করবে, সেই আইনগুলো এর উপরে ভিত্তি করে তৈরি করো। তাহলে আমাদের যে দূরদৃষ্টি, অর্থাৎ আমাদের যে ভবিষ্যতের পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো কার্যকর হয়ে যাবে। দেখো, বর্তমানে
এই যে নির্দেশমূলক নীতি রয়েছে, এই নির্দেশমূলক নীতি যদি কোনো পার্টি মেনে চলে, সে প্রতিবাদ জিতে যাবে। কিভাবে জিতে যাবে? সে নির্দেশমূলক নীতিতে ভালো ভালো কথা বলা রয়েছে, তাই না? এবং এই ভালো ভালো কথাগুলো যখন জনগণ শুনবে, সেই শোনার পরে বলবে না এ তো ভালো কাজ করবে, এরে ভোট দাও। এবং যখন একটা দল, ধরো আমি তোমাকে খুব ভালো প্রতিশ্রুতি দিলাম, যখন আমি প্রতিশ্রুতি দিলাম সেই প্রতিশ্রুতি যদি আমি রাখি, তাহলে তোমরা পরের বার আমাকেই ভোট দেবে, তাই না? সেম জিনিস। এবং ওই ভালো ভালো প্রতিশ্রুতি আমি কোথা থেকে দিচ্ছি? ডিপিএসপি থেকে, নির্দেশমূলক নীতি থেকে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলছে? জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার সহায়ক। অর্থাৎ ওই যে তোমার বাবা মা যে ভালো ভালো কথা বলেছিল যে এই করবি, তারা কি ভেবে দিয়েছিল? যে তোমার উন্নতি ঘটবে, তাই না? তোমার যখন উন্নতি ঘটবে এই কথা ভেবে তারা বলেছেন, এবং সেগুলো যদি তুমি মেনে চলো, তাহলে কি হবে? তোমার ক্যারেক্টারটা খুব সুন্দর হবে, তাই না? সেম জিনিস তুমি রাষ্ট্রের সঙ্গে তুলনা করো। ওই যে নির্দেশমূলক নীতিগুলো যেগুলো দেয়া রয়েছে পার্ট 4-এ, সেগুলোকে যদি সরকার মেনে চলে, সেগুলোর উপরে ভিত্তি করে যদি আইন প্রণয়ন করে, সেগুলোর উপরে ভিত্তি করে যদি তারা কাজ করে যায়, তাহলে কি হবে? আমাদের রাষ্ট্র খুব ভালো গঠন হবে, একটা জনকল্যাণকামী রাষ্ট্র পরিণত হবে, তাই না? হ্যাঁ কি না? অর্থাৎ এখানে বলতে চাইছে এমন একটা রাষ্ট্রে পরিণত হয়ে যাবে যেটা সবসময়, যেখানকার সরকার, যেখানকার জনগণ, যেখানকার মানুষ সবসময় কিভাবে মানুষের হেল্প করার কথা, জনগণের হেল্প করার কথা, কয়লা চুরি করে পকেটে ভরা না, ঠিক আছে? বা ঘরের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এমন না। অর্থাৎ শুধুমাত্র নিজের চিন্তা করবে না সরকার। ক্লিয়ার হচ্ছে? নেক্সট বলছে সাংবিধানিক বৈধতা। অর্থাৎ এই যে আমরা বলতে পারি এই নির্দেশমূলক নীতি যেগুলো রয়েছে, এগুলোর উপরে ভিত্তি করে কোনো আইন যেটা রাষ্ট্র বা সরকার তৈরি করেছে বা আইন বিভাগ তৈরি করেছে, সেই আইন কতটা বৈধ তার উপরে একরকম দৃষ্টিপাত করতে পারে। কিরকম? যে দেখে যে এটা কি জনকল্যাণের জন্য করা হচ্ছে, এটা কি নির্দেশমূলক নীতি মেনে চলা হচ্ছে, তখন বিচার বিভাগ বলে হ্যাঁ এটা নির্দেশমূলক নীতির সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক অধিকার লঙ্ঘন করছে না, সংবিধানের মূল স্ট্রাকচার পরিবর্তন করছে না, তো এটা বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে? অর্থাৎ ওই যে আমরা জানি সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে বিচার বিভাগ রয়েছে, যখন সংবিধানের ব্যাখ্যা করতে যায় বা বিভিন্ন আইনের ব্যাখ্যা করতে যায় বিচার বিভাগ, তখন কিছুটা এই যে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির হেল্প নেয়। ক্লিয়ার? তারা বুঝতে পারে যে না, ভালো আইন তৈরি করেছে, সংবিধান যা বলছে সেই অনুসারে আইন তৈরি করছে। আরও একটা কথা বলে রাখি, এমন নয় যে প্রতিটা সরকারকে এই নির্দেশমূলক নীতি মেনেই চলতে হবে। সেই সরকার যদি মনে করে যে মানব না, তো না মানলেও চলবে। ঠিক আছে? এমন নয় তুমি মানছো না, তোমাকে সরকার শাস্তি দেবে। যেরকম মৌলিক অধিকার যদি সরকার ক্ষুণ্ণ করে, কোনো নাগরিকের মৌলিক অধিকার সরকার ক্ষুণ্ণ করলে তখন সুপ্রিম কোর্ট তার স্টেপ নিতে পারবে, কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্টেপ নিতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দাদা তবে তো আমাদের অধিকার অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হবে, সরকার তো কিছু যদি এগুলো না মেনে চলে, তাহলে তো জনকল্যাণমূলক রাষ্ট্রও গঠন হবে না। এখন কি করা যায়? একরকম তো আমরা একটা বন্দি টাইপের হয়ে গেলাম, ওরা তো অন্যরকম ভাবে স্বৈরাচারী হয়ে যেতে পারে। না, এরকম কোনো ব্যাপার নেই। কি হচ্ছে, এগুলো যদি মেনে চলে, তাহলে তুমি তাকে আবার পরের 5 বছরে নির্বাচন করলে, আর যদি মেনে না চললে হাঁটিয়ে দাও। একরকম বলতে পারি এই বলো না, নির্দেশমূলক নীতি যেটা রয়েছে, সেই নির্দেশমূলক নীতিতে একরকম জনগণের দ্বারা কন্ট্রোল হবে। অর্থাৎ এই নির্দেশমূলক নীতির ওপরে ভিত্তি করে ওই পার্টিগুলো প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে আমরা তাদেরকে সেকেন্ড টাইমের জন্যও চুজ করব। কিন্তু তারা যদি নির্দেশমূলক নীতি না মেনে বা কোনো রকম প্রতিশ্রুতি, অন্য দিক থেকে প্রতিশ্রুতি দেয়, তখন আমরা কি করব? তাকে পরের 5 বছরে হাঁটিয়ে দেবো। এই ক্ষমতা আমাদের হাতে রয়েছে, তাই না? বোঝা গেল? ক্লিয়ার হলো? যাই হোক, নেক্সটে যাই। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। দেখো, আমরা বলেছি 36 থেকে 51 নম্বর ধারায় এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা উল্লেখ রয়েছে, তাই না? এখন আমরা দেখব প্রতিটা নির্দেশমূলক নীতি সম্পর্কে। যেরকম 36 নম্বর ধারায় কি বলা রয়েছে? এই অংশে রাষ্ট্র অর্থ সংবিধানের দ্বাদশ অনুচ্ছেদে উল্লেখিত রাষ্ট্র। দেখো 36 নম্বর ধারায় কি বলা হচ্ছে? এই যে পার্ট 4-এর 36 নম্বর ধারায় বলছে রাষ্ট্র কি, যেটা ওই যে পার্ট 3-তে 12 নম্বর ধারায় ছিল। 12 নম্বর ধারায় যে রাষ্ট্র সম্পর্কে কিছু বলা হয়েছিল, যে রাষ্ট্র এই ওই,
তাই না? সেই জিনিসটাই বলছে, সেম জিনিস এই 36 নম্বর ধারাতেও অ্যাড করা হয়েছে। বলছে এখানে আমরা রাষ্ট্র বলতে বোঝাচ্ছি যেটা 12 নম্বর ধারায়, আগের পার্টে 12 নম্বর ধারায় রাষ্ট্র বলতে বুঝিয়েছিলাম, একই জিনিস। অর্থাৎ আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তাই না, মৌলিক অধিকার পড়তে গিয়ে, যে ওখানে পড়েছিলাম 12 নম্বর ধারায় রাষ্ট্র কি, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে যা যা যুক্ত রয়েছে, বিভিন্ন আঞ্চলিক সংস্থা যেরকম পঞ্চায়েত, তারপরে বিভিন্ন সরকারি সংস্থা, তারপরে যারা সরকারের হয়ে কাজ করছে, সমস্ত সংস্থা রাষ্ট্রের মধ্যে পড়ে, তাই না? ক্লিয়ার হলো? এবার 37 নম্বর ধারা, 37 নম্বর ধারাই বলছে এই অংশে অন্তর্ভুক্ত বিধানসমূহ কোনো আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। ওকে, দেখো আরেকটা কথা বলি, যেগুলো আমরা কোটেশনের মধ্যে দিয়েছি সেগুলো একেবারে সংবিধানে যা লেখা রয়েছে সেটাকে শুধু বাংলায় অনুবাদ করে এখানে দেওয়া হয়েছে, পুরো সেম টু সেম কথা, সংবিধানেও সেম কথা লেখা রয়েছে, সেটাই দিয়েছি। তোমাদের বইতে অনেক সময় কি হয়, একটু পরিবর্তন করে মানে ওর মূল মিনিংটা এনে ছোট করে দিয়ে দেয়, কিন্তু আমরা এক্স্যাক্ট যেই লাইনটা লেখা রয়েছে সেই লাইনটা দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো কোটেশনের মধ্যে রয়েছে। ওকে, যাই হোক, বলছে এই অংশে অন্তর্ভুক্ত বিধানসমূহ অর্থাৎ নিয়ম বা নীতি বা আইনগুলো, সেগুলো কোনো আদালতের দ্বারা বলবৎযোগ্য নয়। বলবৎযোগ্য মানে কি, বিচারযোগ্য নয়। ঠিক আছে, অর্থাৎ এখানকার যে নীতিগুলোর কথা বলা হয়েছে, সেই নীতিগুলো যদি সরকার না মানে, আমরা কি আদালতের কাছে বিচার চাইতে পারবো না। ওকে, তবে এই নীতিসমূহ দেশ শাসনের মৌলিক ভিত্তি এবং রাষ্ট্রের কর্তব্য হবে আইন প্রণয়নের ক্ষেত্রে এই নীতিসমূহকে প্রয়োগ করা। ওই যে বললাম যে রাষ্ট্র কি করবে, অর্থাৎ সরকার কি করবে, যখন কোনো নতুন আইন তৈরি করবে একটু এই দিকে খেয়াল রাখবে যে নির্দেশমূলক নীতিতে কি বলা রয়েছে, মানে আমাদের কোন দিকে নিয়ে যাব, ঠিক আছে, আমাদের আইনটা কিভাবে তৈরি করব, জনগণের স্বার্থে না নিজের স্বার্থে। ক্লিয়ার হচ্ছে? এবং এটাই একরকম বলা যেতে পারে যে রাষ্ট্রের একটা ভিত্তি হবে, ভবিষ্যতের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের ভিত্তি হবে, যে কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে এই নির্দেশমূলক নীতিকে আমরা নজরে রাখবো, এই কথা বলা হচ্ছে। আমি বারবার বলছি, এমন নয় যে এখানে বলা হয়েছে মানে মানতেই হবে, ঠিক আছে, নির্দেশমূলক নীতিটাকে পুরো ছাড় দেওয়া হয়েছে, শুধু একটা পথ দেখিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট 38 নম্বর ধারায় কি বলছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার ও জনকল্যাণমূলক আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা গঠন হবে। অর্থাৎ আমাদের সরকার এই চেষ্টা করবে যে এমন একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্রে গড়ে উঠবে যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এমন নয় হিন্দু মুসলিমের লড়াই বাদিয়ে দেওয়া হবে, এমন নয় নারী পুরুষের বিভেদ করা হবে, এমন নয় গরিব বড়লোকের বিভেদ করা হবে, এমন নয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিভেদ করা হবে। সবাইকার মধ্যে সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, সবাইকার মধ্যে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা বা শান্তিপূর্ণ পরিবেশ গঠনের চেষ্টা করতে হবে। এটা কে করবে? রাষ্ট্র করবে। রাষ্ট্রকে বলছে তুমি একটু দেখো যাতে আমাদের ভবিষ্যতের ভারতবর্ষ কেমন হয়, একটা শান্তিপূর্ণ এমন একটা দেশ বা জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বিকাশ লাভ করে, যেখানে জনগণের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, যেখানে সবাই শিক্ষিত হবে, যেখানে সবাই তাদের বেসিক নিডগুলো ফুলফিল করতে পারবে। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? এবার 39 নম্বর ধারায় বলছে রাষ্ট্র নিশ্চিত করবে সকল নাগরিকের জন্য উপযুক্ত জীবিকার সুযোগ। অর্থাৎ রাষ্ট্রকে নির্দেশ দান করা হচ্ছে যে দেখো তুমি এই জিনিসটা দেখো, যাতে আমাদের দেশে যেই কটা নাগরিক রয়েছে তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারে, তাদের তো বেঁচে থাকতে হবে, তাদের তো ইনকাম করতে হবে, নাহলে তাদের চলবে কি করে, তারা যাতে ঠিকঠাক ইনকাম করতে পারে সেই ব্যবস্থা তোমরা একটু করে দিও, ঠিক আছে। আর এইদিকে দেখো আমাদের দেশে এখন এই জিনিসগুলো মানছেই না, চাকরি নেই, সবাই বেকার, বেকারত্বের হার অনেক বেশি বর্তমানে আগের তুলনায়। ইনিশিয়াল পেতে যতটা বেশি বেকারত্ব ছিল তার থেকে বেশি বর্তমানে, যেখানে আমাদের এখন কি হওয়া উচিত, অনেক উন্নত, সব শিল্প কারখানা আরও বেড়ে গেছে, তারপরে আমাদের দেশ আরও উন্নত হয়েছে, টেকনোলজি বেড়েছে, এখন তো মানে চাকরির পরিমাণ বেশি হওয়া উচিত, কিন্তু তুলনামূলক কম। হ্যাঁ, বলে রাখি, কোনো পলিটিক্যাল পার্টির কথাই যেও না, তারা বলবে প্রচুর চাকরি দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, দিচ্ছে না, তারা উল্টো খেয়ে নিচ্ছে, ঠিক আছে। যাই হোক, বলছে সম্পদের সমান বন্টন করবে, যেরকম বিভিন্ন খনি,
তারপরে কোনো বন জঙ্গল যদি ভাগ করতে হয় সবাইকার মধ্যে সমান ভাগ করবে। এমন নয় যে হিন্দুদের মধ্যে বেশি দিল, মুসলিমদের মধ্যে কম দিল, বা মুসলিমদের মধ্যে বেশি দিল, খ্রিস্টানদের মধ্যে কম দিল, বা এই খনিটা শুধুমাত্র হিন্দুদের, বা এই খনিটা, এই সোনার খনিটা শুধুমাত্র মুসলিমদের, এই রূপোর খনিটা শুধুমাত্র খ্রিস্টানদের, এরকম করবে না। যদি ভাগ করতেই হয় সমান ভাগে ভাগ করো এদের মধ্যে। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? 10 টাকা রয়েছে, আমরা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, ধরো 10 টাকা রয়েছে, 10 জন রয়েছে, সবাইকে 1 টাকা করে দিয়ে দাও। ক্লিয়ার? এই জিনিসটা নিশ্চিত করবে। এখন তোমরা বলবে দাদা এখন তো এই জিনিসটা হয় না, সেই সাম্যের কথাটা আমরা নিয়ে আসতে পারি যে যার যতটা দরকার, যার যতটা প্রয়োজন সেই ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবে, তাই না? দেখো, জনকল্যাণমূলক রাষ্ট্র মানে সবাই সমান, সেখানে তখন রিজার্ভেশন থাকবে না। যখন আমরা উন্নত দেশ হয়ে যাব তখন সেখানে রিজার্ভেশন থাকবে না, ঠিক আছে? কারণ সবাইকার মধ্যে সমতা প্রতিষ্ঠা হয়েছে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়ে গেছে, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়ে গেছে, তাই না? তো তখন রিজার্ভেশন থাকবে না, সেই অনুসারে তো সবাইকার মধ্যে সমান ভাগ করা যেতেই পারে, তাই না? এই নির্দেশটা দিচ্ছে। বলছে এই জিনিসগুলো রাষ্ট্র ঠিক করবে, রাষ্ট্র নিশ্চিত করবে যাতে এগুলো জনগণ পায়। তারপরে কি বলছে? উৎপাদনের উৎস কেন্দ্রীভূত না হয়, অর্থাৎ উৎপাদন উৎস বলতে কি, কারখানাগুলোকে একটা শ্রেণীর হাতে না চলে যায়। যে ধরো আমি ইচ্ছা করলাম আমি একটা কোম্পানি খুলবো, তো আমি যাতে খুলতে পারি সেই ব্যবস্থা যাতে করে। এমন নয় যে আম্বানি খুলে ফেলেছে তো আম্বানির হাতেই সমস্ত চলে গেছে। আম্বানির জিও কোম্পানি রয়েছে, তাই না? এখন সিম আর খুলতে পারবে না কেউ, অন্য মোবাইল কোম্পানি খুলতে পারবে না, তা বা বলতে পারো সিম কোম্পানি খুলতে পারবে না, এমন নয়। এখন তুমি চাইলে তুমিও সিম কোম্পানি যাতে খুলতে পারো সেই ব্যবস্থা করবে কে? রাষ্ট্র, তাই না? নেক্সট, সম কাজে সম বেতন, অর্থাৎ একই ধরনের কাজে একই রকম বেতন পাবে। কেউ যদি রাজমিস্ত্রির কাজ করে, ঠিক আছে, রাজমিস্ত্রির কাজ করে, তবে ধরো দুজন ব্যক্তি আছে, দুজনেই রাজমিস্ত্রির কাজ করছে, একজন 2 টাকা পাচ্ছে আর একজন 4 টাকা পাচ্ছে, এমন যাতে না হয়, দুজনেই যাতে 4 টাকা পায় সেই ব্যবস্থা করতে হবে। দুজনের মধ্যে যেন অসাম্যের সৃষ্টি না হয়, সাম্য প্রতিষ্ঠা হয়, এই ব্যবস্থা রাষ্ট্র করবে। অর্থাৎ যদি এরকম অসাম্য হয় রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ যাতে করে, না করলেও কোনো ক্ষতি নেই কিন্তু যাতে করে, সেই জিনিসটা একটু মনে রাখতে হবে রাষ্ট্রকে। এছাড়া শিশু ও শ্রমিকদের শোষণ থেকে রক্ষা করতে হবে। আমরা জানি শিশু এবং শ্রমিকরা বিভিন্নভাবে শোষিত হয়, তারা যাতে এই শোষিত না হয় তার ব্যবস্থা রাষ্ট্র করবে। নেক্সট কি বলছে? শিশুদের স্বাস্থ্য ও নৈতিক বিকাশ নিশ্চিত করা, অর্থাৎ রাষ্ট্র এই জিনিসটা দেখবে শিশুদের যাতে নৈতিক বিকাশ ঘটে, শিশুরা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় তার ব্যবস্থা রাষ্ট্র করে দেবে, কারণ এই শিশুরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাই না? ক্লিয়ার হলো কথাগুলো? নেক্সট 39A নম্বর ধারা। দেখো এ মানে পরে যোগ করা হয়েছে, অ্যাডিশন করা হয়েছে, আমরা বলেছিলাম যে যখনই কোনো ধারার পাশে এ পাবে বা বি পাবে এরকম, সেগুলো মনে রাখবে যে পরে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এখানে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার এবং দারিদ্র নাগরিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, অর্থাৎ সকল নাগরিক যেন কোর্টে ঠিকঠাকভাবে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করবে। এবং অনেকে গরিব থাকে তো তারা উকিল হায়ার করতে পারে না কোর্টে গিয়ে, তখন সরকারি কিছু উকিল, লিগাল এইড যারে বলা হয়, সেই বিনামূল্যে, সেগুলো বিনামূল্যে দেয়। তুমি ধরো কোনো একটা কেসে ফেসে গেছো, তুমি খুব গরিব, এখন তুমি কোর্টে গেছো, হয় তুমি নিজে লড়তে পারবে, আর যদি নিজে লড়তে না পারো তখন কোর্ট তোমাকে কি দেবে? একখানা উকিল দেবে, এবং বিনামূল্যে, তিনি কোনো টাকা নেবেন না। অন্য উকিল যেরকম টাকা নেয়, উনি কোনো টাকা নেবেন না। এটা সরকার নিশ্চিত করবে যাতে এই রকম ব্যবস্থা নাগরিকদের জন্য করা যায়, এবং বর্তমানে এটা আছে, ঠিক আছে? নেক্সট 40 নম্বর ধারায় বলছে গ্রাম পঞ্চায়েত গঠন, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে গান্ধীজির ধারণা, ঠিক আছে? গান্ধীজি যেরকম বলছে এই শহরে কিছু নেই, আমার ভারত তো গ্রামে রয়েছে, অর্থাৎ তিনি যেই সময় ছিলেন, ঠিক আছে, তিনি বলছেন যে আমি বেশিরভাগ জনগণের সঙ্গে, আমিও কোনো রয়্যাল ফ্যামিলির সঙ্গে আমি নেই, ঠিক আছে, আমি কি সাধারণ মানুষের সঙ্গে আছি। তিনি যেইভাবে কাজ করেছিলেন আমরা দেখেছিলাম যে তিনি সাধারণ মানুষের সঙ্গে সত্যিই ছিলেন, তাই না? ওনার সাপোর্টার বেশিরভাগ কারা ছিল? গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ, এবং তাদের জন্য তিনি সারা জীবন লড়ে গেছেন, তাদের অধিকারের জন্য লড়ে গেছেন। বলছে গান্ধীজি বলছে যে এইরকম একটা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা তৈরি করো, গ্রামীণ শিল্প উন্নয়ন করো, যার ফলে কি হবে? ওই গ্রামের মানুষরা নিজেরা স্বনির্ভর হয়ে উঠবে। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? পরবর্তীতে বলছে, দেখো আমরা জানি গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে গেছে,
তাই না? এই কাজটাও হয়ে গেছে, বাস্তবে রূপদান হয়েছে, তাই না? নেক্সট কি বলছে 41 নম্বর ধারা, রাষ্ট্র তার অর্থনৈতিক সক্ষমতার মধ্যে থেকে কর্মসংস্থান, শিক্ষা ও জনকল্যাণ সম্পর্কিত সুযোগ সুবিধা প্রদান করবে। অর্থাৎ রাষ্ট্র বলতে আমরা বলেছিলাম রাজ্য হতে পারে, গ্রামীণ স্বায়ত্তশাসন, যে পঞ্চায়েত ব্যবস্থা হতে পারে, এই বিষয়গুলো, যে গ্রামীণ সংস্থা, স্কুল কলেজ যা আছে, বা আমরা বলতে পারি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, যাকেই বলি সবাই রাষ্ট্রের মধ্যে পড়ছে। এই যে রাষ্ট্র ঠিক করবে তাদের কতটা অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, এবং সেই সামর্থ্য অনুযায়ী কি করবে, জনগণের জন্য, নাগরিকের জন্য কর্মসংস্থান করবে, কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলবে, তারপরে তারা যাতে ঠিকঠাকভাবে শিক্ষা পায় সেই শিক্ষার ব্যবস্থা করে দেবে। এখন ওই যে বললাম জোর নেই রাষ্ট্রের উপরে, রাষ্ট্রকে জাস্ট নির্দেশ দিচ্ছে। এই জিনিসটা যদি পালন নাও করে তবু আমরা কোর্টে যেতে পারি না। ক্লিয়ার? কারণ যখন রাষ্ট্র বলে দেবে বা রাজ্য সরকার বলে দেবে বা কেন্দ্র সরকার বলে দেবে, আমাদের কাছে তো বর্তমানে টাকা নেই, আমরা কিভাবে করব কাজগুলো? বোঝাতে পারছি তো আমি কথাটা? নেক্সট বলছে 42 নম্বর ধারায়, রাষ্ট্র কর্মীদের জন্য ন্যায্য ও মানবিক কর্ম পরিবেশ তৈরি করবে এবং মাতৃকালীন সুরক্ষা প্রদান করবে। আচ্ছা, তোমাদের স্কুলে অনেক ম্যাম যখন অন্তঃসত্ত্বা হয়, অর্থাৎ প্রেগনেন্ট হয়, ওকে, যখন প্রেগনেন্ট তারা ছুটি পায় কিন্তু, তাই না? দেখেছো তো? সেই ব্যবস্থা করবে। এটা কে বলছে? নির্দেশমূলক নীতিতে। ওকে, এছাড়া কি করবে, এমন পরিবেশ তৈরি করবে না অস্বাস্থ্যকর পরিবেশ, কাজ করছে চারিদিক দিয়ে এত ধোঁয়া যে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এমন না, এমন একটা ভালো পরিবেশ তৈরি করবে যেখানে তার বিকাশ হবে এবং সে তার কাজও করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে 43 নম্বর ধারায়, রাষ্ট্র শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ও জীবনের মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে। দেখো, শ্রমিকরা অনেক সময় আগে কি হতো, শোষিত হতো, এখনো অনেক ক্ষেত্রে হয়। তো বলছে রাষ্ট্র শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মজুরি ঠিক করে দেবে, যে এর নিচে মজুরি তাকে দেওয়া যাবে না। অর্থাৎ তার জীবনটাকে ভালো মতো কাটানোর জন্য বা তার জীবনে ভালো মতো বাঁচার জন্য যতটুকু রোজগার তার দরকার, সেই রোজগারের ব্যবস্থা রাষ্ট্র করে দেবে। ক্লিয়ার? সেটা নিজে দান করে হোক, অথবা ওই যে ঠিক করে দেওয়া হোক যে তোমরা কেউ 300 টাকার নিচে কাউকে পারিশ্রমিক দিতে পারবে না, যাই কাজ করাও, ছোট থেকে ছোট কাজ করালেও তোমরা ক টাকার উপরে দেবে, 300 টাকার উপরে। ঠিক আছে? 300 থেকে 500, 600, 800 দাও, ভেরি গুড, কিন্তু 300 নিচে দিও না। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট 43 এতে কি বলছে, রাষ্ট্র শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেবে। অর্থাৎ শ্রমিকরা যাতে এই যে বিভিন্ন শিল্পক্ষেত্রে অংশগ্রহণ করে তার ব্যবস্থা রাষ্ট্র করে দেবে। ঠিক আছে? এমন নয় যে সেই সারা জীবন শ্রমিক আন্দোলন চললো, কেন? ঠিকঠাক মজুরি পাচ্ছে না। এমন কোনো সংস্থা নেই যে তারা শিল্পের সঙ্গে যুক্ত হবে। এছাড়া আমরা বলতে পারি যে এই শ্রমিকরা যাতে নিজেরা স্বনির্ভর হয় তার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে কুটির শিল্প গড়ে তোলা, এই জিনিসগুলো করে দেবে। কে করবে? রাষ্ট্র করবে। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? নেক্সট 44 নম্বর ধারায় কি বলছে, রাষ্ট্র ভারতের সমগ্র ভূখণ্ডে নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবে। অভিন্ন দেওয়ানি নীতি বলছে পুরো ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের মধ্যে যত নাগরিক রয়েছে, যত জনগণ রয়েছে, তাদের সবাইকার জন্য একই রকম আইন হবে। কেমন? তুমি দেখো, আমাদের দেশ বিভিন্ন ডাইভার্সিটিপূর্ণ দেশ, তাই না? বৈচিত্র্যপূর্ণ দেশ, হ্যাঁ কি না? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই রয়েছে, তাদের রিলিজিয়ন তারা পালন করবে, ওকে, কিন্তু রাষ্ট্রের কাছে বেশ কিছু নিয়ম কানুন থাকবে যেটা সবাইকার জন্য সমান হবে। অর্থাৎ ডিভোর্সের ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় আইন হয়, ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্স একই রকম হবে, হিন্দুদের যেইভাবে ডিভোর্স হবে মুসলিমদেরও সেইভাবে ডিভোর্স হবে, খ্রিস্টানদেরও সেইভাবেই ডিভোর্স হবে। অর্থাৎ সই মই করে ডিভোর্স করিয়ে নাও। ক্লিয়ার? বা অন্য কোনো ব্যবস্থা একই রকম হবে। বিয়ে একই রকম হবে। রাষ্ট্রের কাছে বিয়ে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যে রেজিস্ট্রি করাটা, তাই না? এই যে ব্যবস্থাটা সেটা করবে, এবং ওই রেজিস্ট্রি হিন্দুকেও করতে হবে, মুসলিমকেও করতে হবে, খ্রিস্টানকেও করতে হবে। হ্যাঁ, তোমরা তোমাদের যে ধর্মীয় রীতিনীতি সেগুলো পালন করো, ওকে। যেটা মুসলিমদের ক্ষেত্রে একটা 3 তালাক ব্যবস্থা ছিল, তাই না? 3 তালাক, 3বার তালাক বলে দিলেও হয়ে গেল। এরকম মুসলিম ধর্মেও নেই। ঠিক আছে? কিছু পণ্ডিতরা তারা নিজেদের স্বার্থে এটাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু এটা ইসলাম ধর্মেও নেই। ক্লিয়ার? তো রাষ্ট্র কি করলো? 3 তালাক বাদ দিয়ে দিল, 3 তালাক দেওয়া যাবে না। ক্লিয়ার হলো? যাই হোক, নেক্সট 45 নম্বর ধারা কি বলছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার ব্যবস্থা করবে। শিশু শিক্ষা, অর্থাৎ
আমরা দেখতে পাই যে অনেকে টাকার জন্য পড়াশোনা করতে পারে না, কিন্তু একটা মানুষের বেসিক যে শিক্ষা, সেই শিক্ষার ব্যবস্থাটা রাষ্ট্র করে দেবে এবং সেটা কি হবে, ফ্রি হবে। ঠিক আছে, এবং সেটাকে বাধ্যতামূলক করতে হবে, সবাইকে পড়তেই হবে, 14 বছর বয়স পর্যন্ত মিনিমাম পড়তেই হবে, মিনিমাম 8 পাস হতে হবে। এটা আরো বেশি করা উচিত, কিন্তু মিনিমাম 8 পাস হতেই হবে, হওয়া উচিতই, এবং এটা কার্যকর হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট 46 নম্বর ধারা বলছে, রাষ্ট্র তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং অনগ্রসর শ্রেণীর শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে, যে সমস্ত জাতি, ভারতবর্ষের যে সমস্ত জাতি এখনো পিছিয়ে রয়েছে, তাদেরকে ফ্লোতে নিয়ে আসার জন্য, তাদেরকে আগিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ব্যবস্থা রাষ্ট্র করবে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ক্লিয়ার? তারা যাতে একেবারে জেনারেলের মতো হয়ে যায়। ক্লিয়ার? মানে আমাদের এক এক ধারে কিছু শ্রেণী রয়েছে যারা এতটা উঁচুতে রয়েছে, আর কিছু শ্রেণী আরো নিচে রয়েছে, কি তাদেরকে সমানে নিয়ে আসতে হবে। তা বলে এই শ্রেণীকে নিচে আনবো? একদম না। এই শ্রেণীটাকে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দিয়ে আগিয়ে নিয়ে আসো। ক্লিয়ার? এটা বলতে চাইছেন। বোঝা গেল? দেখো, এখানে এই যে নির্দেশমূলক নীতি, আমরা আগে বললাম যে এটা যদি অমান্য করে তাহলে কিন্তু এর কি করা যায় না, বিচার করা যায় না, এর জন্য শাস্তি দেওয়া যায় না, হ্যাঁ কি না? কিন্তু এই নির্দেশমূলক নীতি অনুযায়ী কেউ যদি, সরকার যদি আইন প্রণয়ন করে, সেই আইন যদি অমান্য করা হয় তখন সরকার শাস্তি দিতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট 47 নম্বর ধারায় কি বলছে, রাষ্ট্র জনগণের পুষ্টি, স্বাস্থ্য উন্নয়নের জন্য ব্যবস্থা নেবে এবং মদ ও অন্যান্য নেশাজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত করবে। অর্থাৎ জনগণের যাতে স্বাস্থ্য ভালো হয়, তাদের পুষ্টিগুণ বা তারা যাতে পুষ্টিযুক্ত বিভিন্ন খাবার খেতে পারে তার ব্যবস্থা করবে, এবং যেগুলো একটা জনগণের বা একটা মানুষের ক্ষতি করে যে সমস্ত খাবার, সেগুলোকে ব্যান করবে। আমরা জানি, তোমরা দেখবে খাবারের প্যাকেটের পেছনে FSSI যে এক ধরনের লাইসেন্সের নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ এই খাবারটা সেফ, এরকম কিছু লেখা থাকে। তারপরে মদের লাইসেন্স রয়েছে, লাইসেন্স দিচ্ছে, দেখেছো, যেখানে খেতে বারণ করা হচ্ছে। তুমি ভাবো করোনার সময় দেশের বেশিরভাগ টাকা উঠেছে, আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি ভাবি, টাকা উঠেছে কোথায়? মদ বিক্রি করে। বলছে অতটা রেভিনিউ সরকারের অন্য কিছুতে হয়নি যতটা মদ বিক্রি করে হয়েছে। সেখানে আমরা, যেখানে মদ ব্যান্ড করার কথা, সেখানে মদ থেকে আমরা ইনকাম করছি, রাষ্ট্র চালাচ্ছি। কেমন পরিস্থিতি চলছে বুঝতে পারছো? আমাদের সো কল্ড লিডাররা কি করছে। ক্লিয়ার? যাই হোক, বলছে ওই মদ, মাদকদ্রব্য, হিরোইন, গাঁজা, তারপরে কী সব আছে না, সমস্ত ওগুলো ব্যান্ড করবে। সেগুলো যদি ধরা পড়ে, শেষ করে দাও। ঠিক আছে, ওগুলোকে নষ্ট করো, মানে ওটা আমাদের পুরো দেশের জন্য ব্যান্ড করে দাও। একটা সুস্বাস্থ্য যাতে পায় একটা জনগণ, একটা ব্যক্তি, তার ব্যবস্থা তুমি একটু করে দিও। ঠিক আছে, এই কথা বলছে। নেক্সট 48 নম্বর ধারায় কি বলছে, রাষ্ট্র কৃষির আধুনিকরণ নিশ্চিত করবে এবং গবাদি পশু ও বিশেষ করে গরু বাছুরের সুরক্ষার ব্যবস্থা নেবে। বলছে রাষ্ট্র কি করবে, কৃষি ব্যবস্থা যে রয়েছে সেই ব্যবস্থা সেই প্রাচীন কালের মতো নাঙল টেনে করে যেতে হবে এর কোনো মানে নেই। রাষ্ট্র এই ব্যবস্থা করবে যাতে কৃষিক্ষেত্রে উন্নত হয়, টেকনোলজি যাতে কৃষিক্ষেত্রে আনা হয়, যাতে আরো বেশি ফলন হয়। ঠিক আছে, ট্র্যাক্টর আনো, ট্র্যাক্টর এখন যদি সরকার এরকম করতো, ট্র্যাক্টর ব্যান্ড ভারতবর্ষে হবে না। ঠিক আছে, এরকম করলে একরকম কি পিছিয়ে পড়তাম, তাই না? আমরা সেটা করবে না। এছাড়া বিভিন্ন গবাদি পশু যেগুলো বাড়িতে পোষা হয়, সেই সমস্ত পশু, বিশেষ করে গবাদি পশুর মধ্যে যেগুলো বাছুর রয়েছে বা গরু রয়েছে, তাদের যে হত্যা, সেই হত্যা বন্ধ করতে হবে এবং সুরক্ষা করতে হবে। এমন নয় এটা আইন পাশ হয়ে গেছে কি, যে এর ব্যবস্থা তুমি করো। ঠিক আছে, এখন শাস্তি দিতে পারবে না সরকার, কিন্তু যদি আইন প্রণয়ন করে দেয় যে না, গবাদি পশু মারা বন্ধ করে দেবে, ছাগল মারা, গরু মারা, মোষ মারা সব বন্ধ করে দেবে, তাহলে তখন শাস্তি প্রদান করতে পারবে, তাই না? ক্লিয়ার হচ্ছে কথাগুলো? নেক্সট কি বলছে, 48 নম্বর ধারা, রাষ্ট্র পরিবেশের সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ব্যবস্থা নেবে। অর্থাৎ কি, আমাদের যে জীববৈচিত্র্য, যে অভয়ারণ্য রয়েছে,
এছাড়া আমাদের পরিবেশ যাতে দূষণ কম হয় তার ব্যবস্থা কে করবে? রাষ্ট্র। এইদিকে আমরা দেখতে পাই আমাদের রাজধানী দিল্লি সব থেকে বেশি দূষিত, তাই না, যেখানে মন্ত্রীরা থাকে। যাই হোক, নেক্সট 49 কি বলছে? রাষ্ট্র ঐতিহাসিক স্থান, শিল্পকর্ম, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ করবে। অর্থাৎ যে সমস্ত ঐতিহাসিক স্থান রয়েছে, যে সমস্ত শিল্পকর্ম ভারতের রয়েছে, যে সমস্ত জাতীয় ঐতিহ্য রয়েছে, এই যে কুতুব মিনার, তারপরে তাজমহল, তারপরে আরো অনেক কিছু, তাই না, অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, হাজারদুয়ারি, আরো কত কি রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করবে। কে করবে? রাষ্ট্র করবে। সেখানে গিয়ে যাতে কেউ ক্ষতি না করে তার ব্যবস্থা করবে, এবং রাষ্ট্রও সেটাকে ভেঙে ফেলবে না ওখানে নতুন কিছু তৈরি করার জন্য। যে একটা কোম্পানি তৈরি করব, ভেঙে ফেলো জায়গাটা, কেন? আমাদের উন্নতি ঘটাতে হবে রাষ্ট্রের। আরে আরো জমি রয়েছে, করো। ক্লিয়ার? বোঝাতে পারছি? নেক্সট 50 নম্বর ধারায় কি বলছে? রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, নির্বাহী বিভাগ থেকে তা পৃথক রাখবে। অর্থাৎ রাষ্ট্রকে এটা ঠিক করতে হবে যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগ স্বাধীন থাকবে। অর্থাৎ এই বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে হবে কার থেকে? আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে। অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগ বিচার বিভাগকে পরিচালনা করবেন না, ঠিক আছে? এই ব্যবস্থা রাষ্ট্র করতে হবে। যদি করে তাহলে কখনো জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন হবে না, কখনো নাগরিকরা ন্যায় বিচার পাবে না। ক্লিয়ার? নেক্সট 51 নম্বর ধারায় বলছে রাষ্ট্র নিশ্চিত করবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। অর্থাৎ অন্য রাষ্ট্রের সঙ্গে আমাদের কি সম্পর্ক ঠিক করবে কে করবে? রাষ্ট্র করবে। আমি গিয়ে তো আর ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না, তাই না? এটা কে পারবে? রাষ্ট্র পারবে, তাই না? রাষ্ট্রের আমাদের প্রধানমন্ত্রী পারবে, রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি পারবে, অন্যান্য মন্ত্রীরা গিয়ে করতে পারে, কথাবার্তা বলতে পারে যে দেখো আমাদের দেশে এই ব্যাপার, তোমরা একটু আমাদের সঙ্গে সম্পর্কগুলো ভালো রাখো, তোমার সঙ্গে আমি একটু ব্যবসা বাণিজ্য করবো যাতে আমার দেশেরও উন্নতি হয়, তোমার দেশেরও উন্নতি হয়, ঠিক আছে? সম্পর্ক ভালো রাখবে। তারপরে আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি সম্মান জানাবে, এবং অন্য রাষ্ট্রের সঙ্গে যে সমস্ত চুক্তি করি আমরা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের জন্য যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, যাতে ওই রাষ্ট্র আমাকে কখনো আক্রমণ না করে, ঠিক আছে? অর্থাৎ আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে কে করবে? রাষ্ট্র করবে। এই পর্যন্ত ক্লিয়ার হলো? আমাদের এই 51 নম্বর ধারা পর্যন্ত কি রয়েছে? আমাদের নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, তাই না? এখন আমরা এর পরবর্তীতে এই যে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি রয়েছে, এই নির্দেশমূলক নীতির কি দেখব? শ্রেণী বিভাগ। তোমাদের বইতে রয়েছে না? তোমাদের বইতে দেখবে যে 3 ধরনের, 4 ধরনের, অনেক ধরনের লিখেছে। এই শ্রেণী বিভাগ নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ 4 ভাগে ভাগ করেছে, কেউ 5 ভাগে, আবার কেউ 6 ভাগে ভাগ করেছে। অর্থাৎ এক একজন এক এক রকম করেছে ভাগ, কিন্তু সব থেকে গ্রহণযোগ্য যে ভাগটা হয়েছে সেটা হচ্ছে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক নীতির ওপরে, যে কিছু মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি রয়েছে যেটা সমাজতান্ত্রিক ধাঁচের, বোঝা গেল? আর কিছু আছে গান্ধীবাদী, অর্থাৎ গান্ধীজির চিন্তাধারা, আর কিছু আছে উদারনৈতিক। এই 3 ধরনের ভাগ করেছে। সমাজতান্ত্রিক বলতে কি? যেখানে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে, তাই না? আমরা রাশিয়ার দিকে তাকালে বুঝতে পারি। বলছে এখানে যে 39 নম্বর, 38 নম্বর, তারপরে 39A যেটা রয়েছে, 41, 42 এবং 43A যে ধারাগুলো রয়েছে, এবং তার সঙ্গে 43 এবং 47, এই কয়েকটা ধারা হচ্ছে সমাজতান্ত্রিক নীতিকে মেনে চলে। অর্থাৎ এর বৈশিষ্ট্য, এই ধারাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সমাজতান্ত্রিক ধাঁচের, বোঝা গেল? এখন এই 3টে গোল দিয়েছি, কেন দিয়েছি আমরা শেষে বলছি, শেষে বলতে এটা শেষ করার পর। ক্লিয়ার? নেক্সট যে পার্টটা বলছে সেটা হচ্ছে 40 নম্বর, 46, 48, 47 এবং 43, এই ধারাগুলো গান্ধীবাদী চিন্তাধারা। অর্থাৎ গান্ধীজি যেই ধরনের চিন্তা ভাবনা করেছে, গান্ধীজির মতো করে, বা গান্ধীজি যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সঙ্গে এই ধারাগুলোর মিল রয়েছে। সিম্পল। দেখো এই যে ভাগ করেছি না আমরা, এই যে 43, 47 সমাজতান্ত্রিক নীতির মধ্যেও রয়েছে, অর্থাৎ তার বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক নীতির সঙ্গেও মেলে, আবার গান্ধীজির নীতির সঙ্গেও মেলে, অর্থাৎ গান্ধীজির চিন্তা ভাবনার সঙ্গেও মেলে। ক্লিয়ার?
আর এই যে রয়েছে না 44 নম্বর, 45, 49, 50, 51 এবং 48 নম্বর ধারা, এগুলো রয়েছে উদারনৈতিক নীতি, উদারনৈতিক চিন্তাধারার সঙ্গে এর মিল রয়েছে এই ধারাগুলোর। এই যে সংখ্যা লিখেছি, এগুলো এক একটা ধারা, এই ধারাগুলোর মিল রয়েছে। আর এখানে যে 48 নম্বর ধারা রয়েছে, এটা গান্ধীজির চিন্তা ভাবনার সঙ্গেও কিছুটা মেলে, আবার উদারনৈতিক চিন্তা ভাবনার সঙ্গেও কিছুটা মেলে, তাই জন্য আমরা এইরকম ভাগ করেছি। অর্থাৎ আমরা যদি এই জিনিসটাকে এইভাবে দিই যে এই যে অংশটা, এই যে লাল অংশটা, এটা কি, এটা এই পাশেও রয়েছে, ওই পাশেও রয়েছে। আর এই যে নীল অংশটা, এটা সমাজতান্ত্রিকেও রয়েছে, আবার গান্ধীবাদীতেও রয়েছে। ঠিক আছে, এই অংশে যেটা লিখেছি এটা দুটোতেই রয়েছে, আর এই অংশে যেটা লিখেছি সেটাও দুটোতেই রয়েছে। ক্লিয়ার হলো কথা? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সটে আমরা চলে যাই। নেক্সট কি বলছে, নির্দেশমূলক নীতির বাস্তবে রূপায়ণ। অর্থাৎ এই নির্দেশমূলক নীতির বাস্তবে রূপদান করার জন্য কি কি করা হয়েছে, সরকার কি কোনো স্টেপ নিয়েছে, সেই জিনিসগুলোই এবার আমরা দেখব। ওকে, প্রথমে কি বলছে, শ্রমিক কল্যাণ। শ্রমিক কল্যাণ, ওই যে আমরা নির্দেশমূলক যে নীতিগুলো দিয়েছে ওখানে বলেছে না যে শ্রমিকদের জীবনের উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবস্থা করবে, শ্রমিকদের শোষণ যাতে না হয় সেই ব্যবস্থা করবে, তারা যাতে ঠিকঠাক মজুরি পায় সেই ব্যবস্থা করবে। আমরা দেখলাম নির্দেশমূলক নীতিতে এই কথাগুলো বলেছে, তাই না? এর জন্য আমাদের সরকার কি করেছে, সরকার করেছে যে জওহর রোজগার প্রকল্প, তারপর সেই যে জব কার্ড, জানো তো, যে 100 দিনের কাজ, ওই 100 দিনের কাজ, তারপরে হচ্ছে অটল পেনশন যোজনা, এরকম বিভিন্ন স্কিম চালু করেছে এই শ্রমিকদের উন্নয়নের জন্য। ওকে, নেক্সট কি বলছে, জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখেছি নির্দেশমূলক নীতি। এবং সরকার কি করেছে এর জন্য, সরকার আমরা বলতে পারি যে ওই যে 5 বছর বয়স পর্যন্ত সবাই যে শিশুগুলো রয়েছে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে একেবারে বিনামূল্যে। তারপরে এই যে কিছুদিন আগে করোনা গেল, করোনায় বিনামূল্যে যে ভ্যাকসিনের কথাও এসেছিল, ভ্যাকসিন দিয়েছে, তাই না? এছাড়া বিভিন্ন রোগের সঙ্গে যাতে লড়াই করে যাওয়া যায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা তারা করছে। এছাড়া কলেরা, ম্যালেরিয়ায় যাতে আক্রান্ত না হয় এর জন্য বিনামূল্যে ওষুধ, তারপরে সেই মশা মারা, যে দেখো না পৌরসভা থেকে দিয়ে যায় যে ড্রেনের সাইডে সাইডে মশা মারার যে ওষুধগুলো, সেগুলোর ব্যবস্থা করছে। এছাড়া আমরা বলতে পারি যে বিভিন্ন গবেষণা করছে, বিভিন্ন গবেষণাগার তৈরি করছে, কি জন্য, যাতে নতুন নতুন ওষুধ তৈরি করা যায়, যাতে জনগণের কল্যাণ হয়, তাদের স্বাস্থ্য ঠিক থাকে। এবং তোমরা দেখবে হসপিটালের বাইরে বিভিন্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে একেবারে কম টাকায় ওষুধ পাওয়া যায়, তার ব্যবস্থা করছে। এরকম বেশ কিছু কাজ করেছে, তাই না? নেক্সট কি বলছে, কুটির শিল্পের উন্নয়ন। অর্থাৎ কুটির শিল্পের যে উন্নয়নের কথা বলেছিল না নির্দেশমূলক নীতিতে, এই কুটির শিল্পের উন্নয়নের জন্য কি করছে সরকার, যেরকম আমরা বলতে পারি যে সর্বভারতীয় হস্ততাঁত শিল্পের যে শিল্প রয়েছে, সেই সর্বভারতীয় হস্ততাঁত শিল্প পর্ষদ গঠন করেছে। তারপরে ক্ষুদ্র শিল্প পর্ষদ, এরকম বিভিন্ন পর্ষদ যারা কিনা এই তদারকি করবে যে এর উন্নতি ঘটছে কিনা। যদি কেউ ওই ফিল্ডে খুব ভালো কাজ করে তাদেরকে উৎসাহ প্রদান করা, তারপরে তাদের যদি এমন মনে হয় যে কুটির শিল্প উন্নয়নের জন্য লোনের দরকার বা ডোনেশনের দরকার, তার ব্যবস্থা করা। বা অনেক এলাকায়, বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন এলাকায় কি করা, এই যে শিল্প নিয়ে, শিল্পের যাতে উন্নতি ঘটে, কুটির শিল্পের যাতে উন্নতি ঘটে, সেগুলোর জন্য কি করবে, বিভিন্ন ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তাই না? ক্লিয়ার? নেক্সট কি বলছে, পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন। আমরা জানি পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন হয়ে গেছে 1973 সালে আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছিল, পঞ্চায়েত আইন পাস হয়। এখন তো আমরা পঞ্চায়েত ভোট দিই, তাই না? তুমি কার মধ্যে পড়ো, পঞ্চায়েতের মধ্যে নাকি পৌরসভার মধ্যে? কমেন্ট করে জানাও। ওকে, আর হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিই, যে এখনও কি আমাদের পরিবারে যুক্ত হয়েছো? যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, নেক্সট কি বলছে, রাষ্ট্রীয় সম্পদের মালিকানা নির্ধারণ ও সম্পদ বন্টন। দেখো, এই যে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা নির্ধারণ ও সম্পদ বন্টনের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার দুজন মিলে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। যেরকম এর জন্যে যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকের হাতে যাতে সমস্ত টাকা না চলে যায় তার জন্য জাতীয়করণ করেছে। তারপরে ভূমি সংস্কার আইন পাশ করেছে।
তারপরে মৌলিক অধিকার থেকে যে সম্পত্তির অধিকার, সেই অধিকারকে বাদ দিয়েছে, যাতে সম্পত্তি একজনের হাতে সমস্ত চলে না যায়। দেখো, যদি এমন হতো যে মৌলিক অধিকারে ওই যে সম্পত্তির অধিকারটা দিয়ে রাখতো, তাহলে আমি কি বলতাম, আমার যদি ক্ষমতা থাকতো আমি কি বলতাম, আমার মৌলিক অধিকার রয়েছে, আমি 500 বিঘে জমি এখন রাখবো, ঠিক আছে। এছাড়া যে রাজন্য ভাতা, অর্থাৎ আগেকার যে 1947-এর পরে যখন আমরা জানি দেশ ভাগ হয়ে যাচ্ছে, তারপরে অনেক যে দেশীয় রাজ্য যারা ভারতে যুক্ত হতে চাইছিল না, তাদেরকে যুক্ত করা হলো এবং তাদেরকে ভাতা দেওয়া হতো সেখানকার রাজাদেরকে, যে তোমরা রাজা ছিলে, তোমাদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দেবো। এর বিলোপ সাধন করে, তারপরে জমিদার প্রথার শেষ করে দেয় আমাদের ভারতবর্ষে, তাই না? এই যে বিভিন্ন কাজ তারা করে, যাতে এই মালিকানা, অর্থাৎ জমির সম্পত্তির মালিকানা কিছু মানুষের হাতে একেবারে চলে না যায়। কিন্তু যাই হোক, হচ্ছে না। কতটা এটা কার্যকর হচ্ছে কে জানে, কিন্তু হ্যাঁ, কিছু কাজ করেছে সরকার। নেক্সট, কমিশন গঠন। বিভিন্ন ধরনের, মানে যারা পিছিয়ে পড়া রয়েছে জাতি রয়েছে, তাদের উন্নতির জন্য বিভিন্ন কমিশন গঠন করছে, যেরকম জাতীয় মানবাধিকার কমিশন, তারপরে তফসিল উপজাতিদের জন্য কমিশন গঠন করছে, ও ওবিসিদের জন্য কমিশন গঠন করছে, এক কথায় সংখ্যালঘুদের জন্য যে কমিশন, সংখ্যালঘু কমিশন গঠন করছে। এরকম বিভিন্ন কমিশন গঠন করছে, যাতে সেই কমিশনগুলো সেই জাতিকে, সেই সংখ্যালঘু জাতি বা সেই তফসিল জাতি, এদেরকে কি করতে পারে, সুরক্ষা প্রদান করতে পারে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, সাহায্য প্রদান। দেখো, বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সাহায্য প্রদান করে থাকে জনগণকে, যেমন বেকার ভাতা দেয়, তারপরে বার্ধক্য ভাতা দেয়, আবার হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য বেশ কিছু ভাতা দেয়, মানে কি কিছু আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, তাই না? এরকম বেশ কিছু সাহায্য প্রদান রাষ্ট্র করছে, বর্তমানে করছে, যাতে জনগণের মানে জীবনের উন্নতি ঘটে। ক্লিয়ার? নেক্সট, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা। বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন আইন পাস করছে। অভয়ারণ্যের মধ্যে যে কেউ বাড়ি কিনতে পারবে না এই ব্যবস্থা করছে, বা জমি কিনতে পারবে না, বা ওখানে গিয়ে থাকতে পারবে না, যাতে ওখানকার সংরক্ষণ হয় সেই ব্যবস্থা রাষ্ট্র করছে। যেমন 1972 সালে একখানা আইন পাস করে, যে বন্য জীবন সুরক্ষা আইন। আরেকটা 1980-তে পাস করেছিল, কি আইন মনে আছে? বনাঞ্চল রক্ষণাবেক্ষণ আইন, তাই না? এটা মাধ্যমিকে মনে হয় তোমরা পড়েছিলে, মাধ্যমিক না তার আগে তোমরা পড়েছিলে কোনো এক জায়গায়, মাধ্যমিক অথবা 9-এ হবে, কোনো একটা ক্লাসে, ঠিক আছে, এক জায়গায় লেখা ছিল ভূগোলে। ওকে। নেক্সট, আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন। এখানে এই আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের ক্ষেত্রে কি করেছে রাষ্ট্র, যেরকম যে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করেছে এবং ক্রমাগত উপনিবেশ বিরোধী, তারপরে জোট বিরোধী হয়ে এসছে, কোনো রাষ্ট্রের সঙ্গে জোট গঠন করেনি, তাই না? এবং যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় থাকে, তার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, তাই না? নেক্সট, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এই যে এক্ষেত্রে সেই একেবারে শেষের দিকে আমরা দেখলাম, এটা অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা সরকার করেছে। 6 থেকে 14 নম্বর ধারায় এটা বাধ্যতামূলক করা হয়েছে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত এটাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং এর জন্য কাজ করছে। এবং আমরা জানি যে ক্লাস 8 পর্যন্ত মিনিমাম পড়তেই হবে তোমাকে, তাই না? এই ব্যবস্থা করছে। যদি কেউ বাধা দেয়, সেই ক্ষেত্রে শাস্তিও পেতে হবে, যে কেন বাধা দিচ্ছ, ওই শিশুটার অধিকার তো ওটা শিক্ষা দান করা। হ্যাঁ, শিশুটা নিজে যদি পড়তে না চায় সেটা আলাদা বিষয়, ঠিক আছে। নেক্সট, এবার আসছে এই যে নির্দেশমূলক নীতির তাৎপর্য। দেখো, এর আগ পর্যন্ত আমরা যা বললাম ক্লিয়ার হয়েছে তো? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবং এবার এর তাৎপর্যটা দেখব, ঠিক আছে। প্রথমেই দেখো বলছে রাজনৈতিক ও নৈতিক গুরুত্ব। ওই যে রাষ্ট্র তো বলে দিয়েছে, অর্থাৎ সংবিধান তো বলে দিয়েছে যে রাষ্ট্র পরিচালনার জন্য এই সমস্ত নীতিগুলো, নির্দেশমূলক নীতিগুলো মেনে চলো। কিন্তু অনেকে বলছে যে না, এটা ঠিক মানা হচ্ছে না। তখন আম্বেদকরজি বলছে যে দেখো, আমি এটা মেনে নেব যে নির্দেশমূলক নীতির ক্ষেত্রে কোনো আইনগত সাপোর্ট নেই, অর্থাৎ এই নির্দেশমূলক নীতি যদি মেনে না নেওয়া হয়, তাহলে তুমি বিচার পাবে না আদালতের কাছ থেকে, তুমি ওখানে পাবে না যে তুমি এইভাবে বলতে পারবে না যে মানা হচ্ছে না নির্দেশমূলক নীতিগুলো। ওকে, কিন্তু জনগণের হাতে এই ক্ষমতা রয়েছে যে পরবর্তীতে যখন নির্বাচন হবে ওই দল, তখন তাকে হাটিয়ে দিতে পারবে নৈতিকভাবে, রাজনৈতিকভাবে, যে আমি তোমাকে আর চুজ করবো না, তুমি কারণ নির্দেশমূলক নীতি মানোনি। বলছে রাষ্ট্র তো
করছে না, মানে আইনগত দিক থেকে সাপোর্ট করছে না, কিন্তু জনগণের হাতে সেই ক্ষমতা রয়েছে। বোঝা গেল যে তারা এই নির্দেশমূলক নীতি কার্যকর করতে পারবে, অর্থাৎ তারা সেই দলকেই চুজ করবে যারা এই নির্দেশমূলক নীতি মেনে চলবে, তাহলেই তো হয়ে গেল, নো প্রবলেম, তাই না? তো তিনি বলছেন, অর্থাৎ বি.আর. আম্বেদকর বলছেন যে দেখো, নৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব রয়েছে। আমি মেনে নিচ্ছি যে আইনগত দিক থেকে এর কোনো সাপোর্ট নেই, কিন্তু নৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব রয়েছে, কারণ জনগণ পারে একে পরিবর্তন করতে। ক্লিয়ার হলো? নেক্সট কি বলছে, সাংবিধানিক গুরুত্ব। দেখো, সংবিধান অনুযায়ী সরকার বা রাষ্ট্র এই যে নির্দেশমূলক নীতিগুলোকে অনুসরণ করে তাদের রাষ্ট্র পরিচালনা করবে, বিভিন্ন নীতি প্রণয়ন করবে, বিভিন্ন আইন প্রণয়ন করবে। তো এর জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ জারি করতে পারে যে করো এগুলো। যদি না করে তখন কি করতে পারবে, রাষ্ট্রপতি 356 নম্বর ধারা জারি করতে পারবে, অর্থাৎ জরুরি অবস্থা জারি করে দিতে পারবে যে তুমি করোনি, তুমি আমার কথা শুনছো না, তাই না? এইভাবে করা যেতে পারে, এটা কন্ট্রোলে আনা যেতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে নৈতিক মূল্য। দেখো, এই যে আমাদের গণতান্ত্রিক দেশ, তাই না, আমাদের এই দেশে বিভিন্ন দল রয়েছে, বহুদলীয় ব্যবস্থা, বিভিন্ন দল ভোটে দাঁড়ায়, এই যে কংগ্রেস, বিজেপি, টিএমসি সবাই দাঁড়াচ্ছে, তাই না? এখন এরা যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো জারি করে। ম্যানিফেস্টো কি, কিছু কথা দেয় জনগণকে, ওই ম্যানিফেস্টোতে লিখে দেয় যে এই দেখো, আমি এই জিনিসগুলো তোমরা যদি আমাকে নির্বাচন করো, আমি এই জিনিসগুলো করব। ঠিক আছে? এখন সংবিধান প্রণেতারা বলছেন যে এই নির্দেশমূলক নীতি শুধু তাকে নির্দেশ দান করছে, তাকে পথ দেখিয়ে দিচ্ছে রাষ্ট্রকে, যে তুমি এইভাবে চলো, এই নীতিগুলো প্রণয়ন করো, এইভাবে চলো, কিন্তু চলছে না। ধরো চলছে না, যেই পার্টি আসছে তারা কথা দিয়ে আসছে যে আমি এই কথাগুলো চলবো, কিন্তু শুনছে না, করছে না। পরবর্তীতে কি করবে, জনগণ তাকে সরিয়ে দেবে ক্ষমতা থেকে, কোনো বলপূর্বক ভাবে নয়, শাস্তি দিয়ে নয়। কিভাবে? ভোট দানের মাধ্যমে, আমি ভোট দেবো, তুমি হেঁটে যাও, আমি অন্য দলকে ভোট দিলাম এবার। ঠিক আছে? এইভাবে তারা এই নির্দেশমূলক নীতিটাকে কাজে লাগাতে পারে। বোঝা গেল? নেক্সট কি বলছে, আইনগত গুরুত্ব। দেখো, এটা ভাবার কোনো দরকার নেই যে আমাদের যে নির্দেশমূলক নীতিগুলো দেওয়া হয়েছে, এই নির্দেশমূলক নীতি আদালতে বিচারযোগ্য নয়, অর্থাৎ বলবৎযোগ্য নয় বলে এর কোনো গুরুত্ব নেই, এটা ভাবার কোনো দরকার নেই। এমন অনেক উদাহরণ রয়েছে আমাদের, যে বিচারপতিরা রায়দান করেন, সেই রায়দানের ক্ষেত্রে অনেক সময় তাদের রায়টাকে বৈধভাবে বৈধ হলো কিনা এটা বিচার করার জন্য তারা এই নির্দেশমূলক নীতির হেল্প অনেক ক্ষেত্রেই নিয়ে থাকেন। ঠিক আছে? নেক্সট কি বলছে, সামাজিক বিপ্লবের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। সামাজিক বিপ্লবের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। দেখো, এই যে মৌলিক অধিকার, যেরকম জনগণের কি করে রাজনৈতিক দিকটাকে বা রাজনৈতিক অধিকারগুলোকে সুনিশ্চিত করে, সেই রকম এই নির্দেশমূলক নীতি যেটা রয়েছে না, সেটা জনগণের বা ব্যক্তির অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোকে গুরুত্ব দেন। ঠিক আছে? সেই সামাজিক দিকগুলোকে নিশ্চিত করে। ক্লিয়ার? এখন এই যে নির্দেশমূলক নীতি রয়েছে, এই নির্দেশমূলক নীতিতে এগুলো যেরকম বলা রয়েছে যে ভারত যদি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হতো, তাহলে কি কি উদ্দেশ্য এর পূরণ হতো, এবং এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য কি কি করতে হবে, সেই জিনিসগুলো এই নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে। যেরকম আমরা বলতে পারি, জনগণের উন্নতি সাধন করতে হবে, শ্রমিকের শোষণ কমাতে হবে, তাই না? এই যে জিনিসগুলো যখন কমাবো, তখন আমরা জনকল্যাণমূলক একটা রাষ্ট্রে পরিণত হব, তাই না? এই যে বিভিন্ন কাজ যেগুলো নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে, সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনে নিই, তাহলে কি কি হচ্ছে বুঝতে পারছো তো? নেক্সট কি বলছে, শিক্ষাগত মূল্য। দেখো, আমরা কি জানি, আমাদের সংবিধানে সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। প্রস্তাবনাতেই কিছু ক্ষেত্রে এর ছবি আমরা দেখতে পেয়েছি, তাই না? এবং এই নির্দেশমূলক নীতিতে এই কথা আবারও বলা হয়েছে, যেরকম শিক্ষার অধিকারের কথা বলেছে, মানুষের জীবন উন্নয়নের কথা বলেছে, এবং বিশেষ করে এই শিক্ষার কথাটাকে কতবার রিপিট করা হয়েছে, মানে কি শিক্ষার গুরুত্ব কতটা দেওয়া হয়েছে এই নির্দেশমূলক নীতিতে, সেটা আমাদেরকে বুঝতে হবে। বোঝা গেল তো? এই নির্দেশমূলক নীতি শিক্ষাক্ষেত্রেও বেশ ভূমিকা পালন করেছে। হতে পারে যে এর আইনগত কোনো গুরুত্ব নেই, বলতে আমি বোঝাতে চাইছি যে আমরা আইনগতভাবে এর বিচার পাবো না, এগুলো যদি কেউ মেনে না চলে বিচার পাবো না, কিন্তু এ আমাদের পথ দেখাচ্ছে, যেই রকম সরকারকে দেখাচ্ছে, সেই রকম সাধারণ জনগণকে দেখাচ্ছে, সেই রকম বিচার বিভাগকে দেখাচ্ছে।
বোঝাতে পারছি যে বিচার বিভাগ ঠিকঠাকভাবে কি কাজ কিভাবে করবে সেটা দেখাচ্ছে। বিচার বিভাগ বিভিন্ন আইন প্রণয়নের জন্য কি কি করতে হবে বা আইনের ব্যাখ্যা প্রদানের জন্য কোন পথ ধরে চলা উচিত সেগুলো নির্দেশমূলক নীতির কাছ থেকে নিচ্ছে। সেরকম আমাদের জীবন উন্নত করতে গেলে কোন কোন বিষয়ের উপরে আমাদের নজর দিতে হবে সেই জিনিসগুলোও আমরা এই নির্দেশমূলক নীতি থেকে দেখতে পাই। তো বুঝতে পারছো তো এর গুরুত্ব কতটা? ক্লিয়ার হলো? নেক্সট কি বলছে, যাই হোক, একেবারে শেষ কথা যেটা আমরা বলেছিলাম, এরপরে আর কিছু নেই। শেষ আলোচনা হচ্ছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির যে পার্থক্য, সেই পার্থক্য আজকে আমরা দেখব। ঠিক আছে, প্রথমেই দেখব ভিত্তিগত পার্থক্য। দেখো, মৌলিক অধিকার সাধারণত রাজনৈতিক এবং সামাজিক অধিকারগুলোর কথা বলে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলোর কথা বলে। ক্লিয়ার? এর মধ্যে এই পার্থক্য। 2 নম্বর, গতিশীলতার ক্ষেত্রে পার্থক্য। দেখো, এই যে গতিশীলতার ক্ষেত্রে পার্থক্য বলেছে, অর্থাৎ এই মৌলিক অধিকার রয়েছে, দেখো মৌলিক অধিকার একরকম সেই যখন থেকে সংবিধান তৈরি হয়েছে তখন থেকে একই রকম রয়েছে, এটাকে নড়ানো যায় না কোনোভাবে, যেমন আছে সেই রকম, এটা মানতেই হবে, তাই না? কিন্তু নির্দেশমূলক নীতি যেগুলো রয়েছে ওটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, বা একরকম আমরা বলতে পারি যে সময়ের সঙ্গে মিল দেখে, অর্থাৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই নির্দেশমূলক নীতির থেকে বিভিন্ন নীতি নিয়ে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। বোঝা গেল? নেক্সট কি বলছে, অগ্রাধিকারের ক্ষেত্রে পার্থক্য। দেখো, মৌলিক অধিকার সর্বদা অগ্রাধিকার পায়, এমন যদি হয় যে দুখানা আইন, এক হচ্ছে নির্দেশমূলক নীতিতেও একটা কথা বলা হয়েছে আর মৌলিক অধিকারের ক্ষেত্রেও একটা কথা বলা হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে যেখানে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে আর নির্দেশমূলক নীতি কার্যকর হচ্ছে, ঠিক আছে, তখন কি হবে, কোনটা মানে সেই আইনটা পাশ হবে না হবে না? হবে না, কারণ কি, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বোঝা গেল? আমাদের নির্দেশমূলক নীতি তো অপশনাল, ওটা আমরা পালন নাও করতে পারি, ওটা আমরা কার্যকর নাও করতে পারি, কিন্তু আমাদের মৌলিক অধিকার তো করতেই হবে। ক্লিয়ার হচ্ছে? আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট, প্রকৃতিগত দিক থেকে পার্থক্য। এই যে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের প্রকৃতিগত দিক থেকেও বেশ পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে? দেখো, এই যে মৌলিক অধিকার রয়েছে না, এই মৌলিক অধিকারের প্রকৃতি একরকম নেতিবাচক। কেন? এই মৌলিক অধিকারে বলা হয়েছে নাগরিকদের অধিকারের যাতে সংরক্ষিত হয় তার জন্য রাষ্ট্র কি কি করবে না, কিন্তু এই যে নির্দেশমূলক নীতি যেটা রয়েছে এর যে প্রকৃতি সেটা একরকম ইতিবাচক, কারণ এখানে বলা হয়েছে যে রাষ্ট্র নাগরিকদের জন্য বা রাষ্ট্রকে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ করার জন্য বা জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য কি কি করবে, অর্থাৎ রাষ্ট্রের কি কি দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোর কথা বলছে এই নির্দেশমূলক নীতি, তাই না? নেক্সট কি বলছে, বিচারযোগ্যতার দিক থেকে পার্থক্য। মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে আমরা আদালতের কাছে বিচার পাই, কিন্তু নির্দেশমূলক নীতি যদি ক্ষুণ্ণ হয় আদালত তার বিচার করবে না। ওকে, নেক্সট, এককভাবে কার্যকর হওয়ার ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ একা একা কে কার্যকর হতে পারে। দেখো, এই যে মৌলিক অধিকার যেগুলো রয়েছে না, এগুলো একা একাই কার্যকর হয়ে যেতে পারে, কারণ এগুলো তো আইন, তাই না? মৌলিক অধিকারে যেই অধিকারগুলো দিয়েছে সেগুলো আইন প্রণয়ন হয়ে গেছে অলরেডি, কিন্তু এই যে নির্দেশমূলক নীতি রয়েছে এগুলোকে কার্যকর করতে গেলে রাষ্ট্রকে আগে কি করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, তারপরে কার্যকর করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? আমরা এই আরো একাধিক পার্থক্য রয়েছে, আমরা এই কটা পার্থক্যই দেখলাম। আশা করছি মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য বোঝা গেছে, আর আমাদের পুরো ক্লাসে নির্দেশমূলক নীতির যে কনসেপ্ট সেটাও ক্লিয়ার হয়েছে, তাৎপর্য থেকে শুরু করে বৈশিষ্ট্য থেকে শুরু করে আমাদের রাষ্ট্রে বা রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানে নির্দেশমূলক নীতি কেন যোগ করা হচ্ছে, কি কারণে যোগ করা হচ্ছে, এর উদ্দেশ্য কি আমরা দেখলাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। হয়েছে তো? তো আজকের ক্লাস কেমন লাগলো বলো। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে